হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে পালস নার্সিং কোচিংয়ের পক্ষ থেকে চলে আসছি তোমাদের সাথে। আমি আয়েশা মিতু, বাংলার ফ্রি ক্লাস নিয়ে। সো পালস নার্সিং কোচিংয়ে সবাইকে স্বাগতম। তোমরা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো। তোমাদের অলরেডি আমরা দেখতেছি ভার্সিটি পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। একইভাবে আমাদের কিন্তু বহু আকাঙ্ক্ষিত মেডিকেল ভর্তি পরীক্ষাও কিন্তু শেষ হয়েছে, ঠিক আছে, এবং রেজাল্টও পাবলিশড হয়ে গেছে। সো এই মুহূর্তে সবচেয়ে বেশি হচ্ছে যেটা চিন্তা, যারা মেডিকেলে চান্স পাইছে তাদেরকে অনেক 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 কনগ্রাচুলেশনস। সো সবাইকে তাদের স্বপ্নের ক্যাম্পাসে স্বাগতম। আচ্ছা, এখন যেটা বিষয়, যারা চান্স পাইছে তারা তো পাইছে, তারা এখন আমাদের লিস্ট থেকে বাদ। যারা পায়নি, যারা চান্স পায়নি, এখন আমাদের কাজ হবে তাদেরকে নিয়ে, তাই তো? সো এখনো কিন্তু দেখো আমাদের সামনে নার্সিং এর ভর্তি পরীক্ষা কিন্তু আমাদের সামনেই আছে, ঠিক আছে? সো যারা চান্স পাওনি, মন খারাপ না করে আজকে থেকে শুরু করো। প্রথম থেকে প্রস্তুতি, ঠিক আছে, একদম শুরু থেকে শুরু করো নার্সিং এর জন্য। যদি কেউ একটু গোছানো গাছানো ভাবে দেখো, যারা মেডিকেলের জন্য পড়াশোনা করছো তাদের কিন্তু সবকিছু পড়া হয়েছে। হয়তো এমন না তুমি পড়োনি এই জন্য চান্স পাওনি, ঠিক আছে? এমনও হতে পারে, দেখো, মনে করো 1 লক্ষ পরীক্ষা দিল, সিট আছে মাত্র 5,000 বা সিট আছে 6,000। আচ্ছা, 1 লক্ষ পরীক্ষা দিছে, 1 লক্ষের মধ্যে তোমার কি মনে হয় শুধুমাত্র এই 5,000 জনই পড়াশোনা করছে? বাকি 95,000 কি পড়াশোনা করে নাই? অবশ্যই করছে। এর মধ্যে থেকে ধরো 20,000 কোনো পড়াশোনাই করে নাই। বাকি যে আরো তোমার 70 থেকে 75%, 75,000 যারা স্টুডেন্ট থাকে তারা কিন্তু পড়াশোনা করে, ঠিক আছে? অনেকে আছে একটু মিডিয়াম লেভেলের পড়াশোনা করে, অনেকে আছে অনেক মানে অনেক বেশি পড়াশোনা করে কিন্তু সামহাও তার পরীক্ষা একটু খারাপ হয়েছে, জিপিএ খারাপ হয়ে গেছে, জিপিএ মার্কের জন্য অনেকে চান্স পায় না, ঠিক আছে? বা অনেকে পরীক্ষার সময় অসুস্থ হয়ে যায়, নার্ভাস হয়ে যায়, বিভিন্ন কারণে চান্স পায় না। সো যাই হোক, আজকে আমরা অনেক বিষয় নিয়ে কথা বলবো, গাইডলাইন নিয়ে কথা বলবো, পাশাপাশি বাংলা বিভিন্ন প্রশ্ন সলভ করব, ঠিক আছে? সো সামনে নার্সিং পরীক্ষা, যারা এখন থেকে কিভাবে প্রস্তুতি শুরু করলে সামনে তোমার জন্য চান্স পাওয়াটা খুব বেশি ইজি হয়ে যাবে, সেই সব বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো। সো অলরেডি আমাদের সাথে 44 জন যুক্ত হয়ে গেছে মাত্র 2 মিনিটে। ওকে, সো ভেরি গুড, অনেক ভালো লাগতেছে আমার। তোমরা আরো বেশি বেশি করে আমাদের ক্লাসটা শেয়ার করো এবং বেশি বেশি করে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো। এবং আমাদের ক্লাসে সবাইকে স্বাগতম, আবারও জানাই সবাইকে অনেক অনেক স্বাগতম। সো আজকে আমরা তোমাদের যা কিছু জানার যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু তোমরা আমাকে করতে পারো আজকের এই সেশনে, ঠিক আছে? সো তোমাদের মনের যা যা প্রশ্ন আছে তোমরা আজকে কমেন্ট সেকশনে আমাকে জানাইতে পারো যে আপু কিভাবে কিভাবে কি করব, কিভাবে শুরু করব, ঠিক আছে? আচ্ছা, এবং আমাদের এই যে দেখো রিস্টার্ট ব্যাচ কিন্তু আমাদের চালু হয়ে গেছে। সো এখানে কিন্তু আমরা তোমাদের জন্য একটা পূর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে কিন্তু সব ক্লাস ডিজাইন করেছি, ঠিক আছে? সো এই গাইডলাইন ফলো করেও যদি কেউ পড়াশোনা করে তাহলে কিন্তু সে খুব মানে সহজেই চান্স পেয়ে যাবে। কারণ দেখো, তোমার তো পড়াশোনা করাই আছে, তোমার মানে মেডিকেলের যেরকম প্রশ্ন নার্সিং এর কিন্তু সেরকম প্রশ্ন প্যাটার্ন একদমই সেম, ঠিক আছে? সো দেখো, তোমার সবকিছু পড়াই আছে, এখন শুধু তোমাকে বুঝতে হবে যে নার্সিং এর প্রশ্নটা কেমন হয়। প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে, অ্যান্সার করতে হবে, প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এটা ছাড়া আর কোনো বাড়তি কাজ নাই, ঠিক আছে? সো আমি আমি যদি এখন বলি যে মাত্র 15 দিনে নার্সিং এর জন্য প্রিপারেশন নেওয়া পসিবল, তাহলে অনেকে হাসবে, কিভাবে 15 দিনে পসিবল? আচ্ছা, তুমি কি ভার্সিটির জন্য কিছু পড়োনি? তুমি কি মেডিকেলের জন্য কিছুই পড়োনি? অবশ্যই কিন্তু তুমি কিছু না কিছু পড়ছো, মনে করো তুমি 50% পড়ছো। তাইলে তুমি যদি এখন শুধুমাত্র গাইডলাইন ফলো করা রিভিশন দাও তাইলে কিন্তু তোমার জন্য খুবই ইজি নার্সিং এ একটা সিট নিজের করে নেওয়া, ঠিক আছে? ওকে, আরাফাত ভাইয়া বলছে কাল আমার সেমিস্টার ফাইনাল, তবুও চলে আসলাম আপনার ক্লাসে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ফর কামিং। আচ্ছা, ওকে, মোমোজান লিখছে আবেদন কবে আপু? আচ্ছা, আবেদনের ডেট কিন্তু এখনো, আচ্ছা, এখনো পর্যন্ত পাবলিশড হয়নি, ঠিক আছে? তবে আমরা আশা করতেছি খুব দ্রুতই দিবে, ঠিক আছে? এখনো পর্যন্ত আবেদনের ডেট কিন্তু দেয়নি। আচ্ছা, সো আবেদনের ডেট জানতে তোমরা আমাদের হচ্ছে ফেসবুক পেজে, আমাদের পেজে ফলো দিয়ে রাখো। আবেদনের মানে সার্কুলার পাবলিশড হওয়ার সাথে সাথে তোমরা কিন্তু সব ইনফরমেশন আমাদের থেকেই পেয়ে যাবে। আচ্ছা, যারা আমাকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম।
সবাই কেমন আছো, পড়াশোনা কেমন হচ্ছে? আচ্ছা, চান্স পাওনি বলে মন খারাপ এমন কে কে আছো কমেন্ট করো তো, যে আপু হচ্ছে আমি চান্স পাইনি এই জন্য আমার মন খারাপ, বা আপু আমি হচ্ছে একটুর জন্য আমার মেডিকেলে হয়নি, কিভাবে এখন আমি নার্সিং এর জন্য প্রিপারেশন নিতে পারি, ঠিক আছে, এটা একটু জানাও আমাকে। আচ্ছা, মনজিয়া মন লিখছে 30 তারিখে এক্সাম হবে আপু। আচ্ছা, এটা সবারই মানে কি বলবো, তোমরা যেখানে আছো আমিও সেখানে আছি। সো আমার মনে হয়, আমি আমি ব্যক্তিগত মতামত থেকে বলি, মনে হয় হবে না, ঠিক আছে, তবে প্রিপারেশন রাখতে হবে যে আমরা আগামী 1 মাস পর বা 1.5 মাস পর যে কোনো সময় পরীক্ষা দিব, ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে, সো অলরেডি 70 জন আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। সো দেখো রিস্টার্ট 2.0 ব্যাচ কিন্তু আমাদের চালু হয়ে গেছে। আচ্ছা, ওকে, আচ্ছা দেখি তাহলে আমাদের আজকে ক্লাসে পড়ার টপিক কি আছে, আমরা একটু পড়ার মধ্যে যাই, তাই তো। আচ্ছা আচ্ছা, আমার খুব খারাপ লাগছে এত তাড়াতাড়ি পরীক্ষা। আচ্ছা, চান্স আমাকে পেতেই হবে, মন খারাপ না আপু, আচ্ছা ঠিক আছে। সো দেখো, আচ্ছা আচ্ছা, কেউ যদি, আচ্ছা আপু আমি মেডিকেলে হয়নি, আচ্ছা জানালো ফেরত, আচ্ছা আপু যার হয়নি তার মন খারাপ করার কোনো কিছু নেই। দেখো বাংলাদেশের সমস্ত সেক্টর, প্রত্যেকটা সেক্টরই সম্ভাবনাময়। আচ্ছা, একটা কথা যেটা মনে করো বিশেষভাবে আমি বলতে চাই যে দেখো প্রত্যেকটা সেক্টরে সম্ভাবনাময়। এখন কথা হচ্ছে ওই সেক্টরে তোমার পজিশন কোথায় এটার উপরে নির্ভর করবে, ঠিক আছে। এখানে নির্ভর করবে হচ্ছে তোমার পজিশন কোথায়, বুঝছো। তোমাকে ডাক্তারি হইতে হবে এমন কোনো কথা নেই, ওই সেক্টরে তোমার পজিশন কোথায়, পজিশন কোথায়, ঠিক আছে, এইটা ঠিক করবে তোমার ফিউচার। দেখো বিসিএস এর রেজাল্ট দেয়, সবাই তো দেখো ফেসবুকে তোলপাড় উঠে যায় কি, প্রশাসনে প্রথম হয়েছে ঢাকা মেডিকেল থেকে অমুক ডক্টর, দ্বিতীয় হয়েছে ঢাকা মেডিকেল থেকে অমুক ডক্টর, পররাষ্ট্রে প্রথম হয়েছে বুয়েট থেকে অমুক ইঞ্জিনিয়ার। দেখো কি দেখো না, ঠিক আছে, একটু বাস্তবতার সাথে তুমি হিসাবটা মিলাও। দেখো সে এত কষ্ট করতেছে, সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করতেছে, সে হচ্ছে ভর্তি পরীক্ষা দিয়ে মেডিকেলে চান্স পাচ্ছে, ঠিক আছে, কিন্তু দেখো এমবিবিএস শেষ করে সে তো চাইলেই পারতো তার স্পেশাল বিসিএস এ হচ্ছে তো আমার ডক্টরি প্রফেশনে যাইতে পারতো, কিন্তু সে কিন্তু যাচ্ছে না। সে কি করতেছে, জেনারেলের সাথে জেনারেলে বিসিএস দিয়ে সে কি করতেছে, প্রশাসনে যাচ্ছে। কেন প্রশাসন কেন যাচ্ছে, ওয়াই, এটা একটু ভেবে দেখো যে কেন যাচ্ছে আসলে প্রশাসনে, ঠিক আছে। এটার প্রথম একটা কারণ হচ্ছে যে তোমাকে বুঝতে হবে যে তুমি আসলে কি চাও, ঠিক আছে। বা মেডিকেল সেক্টরে পড়াশোনাটা যেমন কষ্ট, ক্যারিয়ারটা যদি সেভাবে কেউ অনেক পরিশ্রম না করে তাহলে সে মেডিকেল সেক্টরে সেভাবে নিজেকে শাইন করতে পারবে না বা সেই উচ্চতায় নিজেকে নিয়ে যেতে পারবে না, ঠিক আছে। তার চাইতে তার কাছে সম্মানজনক, তার চাইতে পাওয়ারফুল তার কাছে এই প্রশাসন ক্যাডার তার কাছে মনে হয়, তার চাইতে আরাম আয়েশ বিলাস বহুল জীবন তার কাছে পররাষ্ট্র ক্যাডার মনে হয়, যার কারণে তারা কিন্তু ওই এরিয়া ছেড়ে জেনারেলের দিকে যাচ্ছে, ঠিক আছে। সো যারা মেডিকেলে চান্স পাওনি তাদের জন্য এখানেই শেষ না, তাদের জন্য কিন্তু পরবর্তী ভার্সিটি হোক বা নার্সিং হোক সব সেক্টরই কিন্তু উন্মুক্ত, ঠিক আছে। ইভেন দেখো যদি কেউ ন্যাশনালেও পড়ে, ন্যাশনাল থেকে কি বিসিএস ক্যাডার হচ্ছে না, অবশ্যই কিন্তু হচ্ছে। সো তুমি ন্যাশনালে পড়ো, তুমি নার্সিংয়ে পড়ো, তুমি তুমি হচ্ছে মেডিকেল পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ভার্সিটি পড়ো, যেখানেই পড়ো ওই প্রতিষ্ঠানে তোমাকে সেরা হইতে হবে, এবং এই সেরা হওয়ার জন্য তোমাকে যে কোনো একটা প্রতিষ্ঠানে আগে চান্স পাইতে হবে, ঠিক আছে। সো এই সমস্ত হতাশা বাদ দিয়ে যতটুকু তোমার ভিত্তি আছে, ভিত্তি কতটুকু তুমি মনে করো যতটুকু পড়ছো ভার্সিটির জন্য বা মেডিকেলের জন্য যতটুকু পড়ছো ওইটুকু দিয়েই এখন থেকে নার্সিং এর জন্য শুরু করো, এটাই হবে তোমার সফলতার প্রধান হাতিয়ার, ঠিক আছে। ওকে, সো 118 জন আমাদের সাথে যুক্ত হয়েছে। ওকে, সবাই আমাকে সালাম দিচ্ছে। আচ্ছা আমি নাম ধরে আর না বলি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ওকে, সো একটু বেশি বেশি আমাদের ক্লাসটা শেয়ার করো যেন আমাদের আমি দেখতে চাই আজকে আমি আশা করি আজকে আমাদের সাথে 200+ স্টুডেন্ট হবে, ঠিক আছে। সো সবাই একটু বেশি বেশি করে শেয়ার করো এবং মেনশন করো ফ্রেন্ডদের।
ওকে, এখন দেখো, এই যে আমি আমি মনে করো ঢাকা নার্সিং কলেজে পড়ি, আমি এখন তোমাদের সামনে দাঁড়ায় ক্লাস নিচ্ছি। আচ্ছা, আমার আরও 99টা ব্যাচমেট আছে। দেখো আমাদের হচ্ছে বিএসসিতে ঢাকা নার্সিং কলেজে 100 জন চান্স পাই। সো দেখো এখানে আমি তোমার সামনে দাঁড়ায় একজন ক্লাস নিচ্ছি, আমার আমার কিন্তু আরও 99 জন ব্যাচমেট আছে, ঠিক আছে? তারা সবাই কিন্তু এই পজিশনে এসে ক্লাস নিতে পারবে না, বা আমার চাইতে আরও দেখা যাচ্ছে অনেক ভালো ক্যারিয়ারের দিকে ফোকাস করতেছে এমন মানুষও আছে। তারা ওই পর্যায়ে কিন্তু আমি যাইতে পারবো না, বা আমার যাওয়ার সুযোগ নাই, আমার সেই কোয়ালিটি নাই, এমন হতেই পারে, ঠিক আছে? সো নার্সিং থেকে অস্ট্রেলিয়া যাচ্ছে, আমেরিকা যাচ্ছে আমাদের অহরহ ভাইয়া আপুরা, ঠিক আছে? এই যে তোমার এনক্লেক্স দিয়ে আমেরিকা যাচ্ছে, প্রোমেট্রিক দিয়ে সৌদি আরব যাচ্ছে, অ্যাভেলেবেল, ঠিক আছে? সো নার্সিংয়ে পড়া মানেই যে তোমার হচ্ছে ক্যারিয়ারে কিছু নেই, বা তোমার ড্রিম হচ্ছে কোনো কিছুই হবে না তোমার দ্বারা, এটা কিন্তু না। এখান থেকে যথেষ্ট গ্রো করা পসিবল, কেউ যদি সুন্দর মতো স্টেপ বাই স্টেপ তার ক্যারিয়ারটাকে ফোকাস করতে পারে। দেখো আমরা বিএসসি কমপ্লিট করছি, সামনে আমরা মাস্টার্স করব, পিএইচডি করব, ঠিক আছে? ধাপে ধাপে কিন্তু আমাদের ক্যারিয়ারটা আমরা গ্রো করব, ঠিক আছে? সো এখন থেকে কিভাবে নার্সিংয়ে চান্স পাবে তার জন্য প্রিপারেশন শুরু করো। ওকে, তো দেখো আমরা অলরেডি বিভিন্ন কথা বলছি, এখন আমরা একটু ক্লাসের ভিতরে যাই, ঠিক আছে? আচ্ছা, তো অনেকে দেখছি আমি আনসার করছো যে হচ্ছে ডি ডি আনসার করছো। ওকে, আকাল, তাই তো? আচ্ছা, সুকান্ত ভট্টাচার্য ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে কি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন? আচ্ছা, হ্যাঁ, বৈশাখী প্রশ্ন করছে ডিপ্লোমারা কি বাইরে যেতে পারে আপু? হ্যাঁ, অবশ্যই ডিপ্লোমারা বাইরে যেতে পারে, তবে ডিপ্লোমাদের একটা প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে যে এখনো পর্যন্ত বাংলাদেশের যে মানে নার্সিং সেক্টরের যে কাঠামো, তাতে হচ্ছে ডিপ্লোমাদের, দেখো আমি বলি, যারা যারা প্রিপারেশন নিতে, আমি ডিপ্লোমাদের ডিসকারেজ করতেছি এরকম না, তবে বিএসসি পড়া এখনকার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ, ঠিক আছে? কারণ দেখো তুমি ইন্টারমিডিয়েট পাশ করে, অর্থাৎ এইচএসসি পাশ করে তুমি নার্সিংয়ে আসতেছো, ঠিক আছে? নার্সিংয়ে আসতেছো, এখন এই যে ডিপ্লোমা ডিগ্রি, তুমি 3 বছর পড়াশোনা করতেছো, এখানে করার পরে ওরা তোমাকে এইচএসসি সমমানই রাখতেছে, তোমাকে কিন্তু যে একটা এখন আন্দোলন করতেছে ওরা সবাই ডিগ্রি সমমানের জন্য, তোমাকে কিন্তু তুমি এইচএসসি পাশ করে আসতেছো, 3 বছর পড়তেছো, 6 মাস ইন্টার্নশিপ করতেছো, তারপরেও তোমার যোগ্যতা হচ্ছে এইচএসসি সমমান, ঠিক আছে? এবং এই যে ডিপ্লোমা, এর পরে কিন্তু আবারও পোস্ট বেসিক বিএসসি করতে হয়, ঠিক আছে? পোস্ট বেসিক বিএসসি যখন করবা, তখন কিন্তু তোমরা বিএসসিদের সমমান অর্জন করতে পারবা, এবং তারপরেই বিদেশ যাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে? সো এই বিষয়গুলো একটু ভেবে চিন্তেই নার্সিংয়ে অ্যাপ্লাই করা উচিত, বা সেভাবে পরীক্ষা দেওয়া উচিত। ওকে ওকে, সো ডিপ্লোমা থেকে অবশ্যই সম্ভব, কিন্তু তোমাকে প্যাটার্ন জানতে হবে, কোন প্যাটার্নে তুমি যাইতে পারবে এটা জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, সো দেখো তাহলে সুকান্ত ভট্টাচার্য নিয়ে আমরা কথা বলতেছি। এখন দেখো সুকান্ত ভট্টাচার্য আমরা জানি কি সুকান্ত ভট্টাচার্যের উপাধি কি ছিল বলো তো? সুকান্ত ভট্টাচার্য তার উপাধি কি? উপাধি সবাই কমেন্ট করো, সুকান্ত ভট্টাচার্যের উপাধি কি? ওকে, স্টুডেন্ট, আচ্ছা স্টুডেন্ট আপ ডাউন হচ্ছে, সো সবার কাছে আমার রিকোয়েস্ট, সবাই বেশি বেশি করে আমাদের ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন করো। আচ্ছা, ওকে, সো আনসার করছে সবাই আকাল। আচ্ছা, সুকান্ত ভট্টাচার্য ফ্যাসিবিলিটি, আচ্ছা তাহলে এটা কিন্তু আমরা দেখো তার যে রচনা আছে আমাদের কি সুকান্ত ভট্টাচার্যের, আমাদের ইন্টারমিডিয়েটের বইয়ে যে রচনাটা আছে 18 বছর বয়স, 18 বছর বয়স একটা পদ্য আছে, তাই তো? 18 বছর বয়স, 18 বছর বয়স, 18 বছর বয়স যখন আমরা পড়ি, তখন কিন্তু ওখানে কবি পরিচিতির মধ্যে সুন্দর মতো সুকান্ত ভট্টাচার্যের বিষয়ে বিস্তারিত সবকিছু লেখা আছে, এবং সেখানে স্পষ্টভাবে সুন্দর মতো লেখা আছে যে শেষ লাইনে, একদম শেষ লাইনে, যে সুকান্ত ভট্টাচার্য ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে কাব্যগ্রন্থ সম্পাদনা করেন হচ্ছে আকাল, ঠিক আছে? আচ্ছা, ওকে, কিশোর কবি, আচ্ছা কিশোর কবি, ঠিক আছে, তাহলে সুকান্ত ভট্টাচার্যের উপাধি ছিল কি? কিশোর কবি, ঠিক আছে? কিশোর বিদ্রোহী কবি, দুইটাই মনে রাখতে পারো, দুইটাই মনে রাখতে হবে,
তাহলে কিশোর কবি বা কিশোর বিদ্রোহী কবি, ঠিক আছে, কিশোর কবি আবার কিশোর বিদ্রোহী কবি, দুইটাই রাইট। কিশোর বিদ্রোহী কবি, ঠিক আছে, দুইটাই কিন্তু রাইট। মাত্র 21 বছর, দেখো কত বছর বেঁচে ছিলেন, মাত্র 21 বছর বেঁচে ছিলেন, 21 বছর মাত্র। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কত বছর বেঁচে ছিলেন? 21 বছর। 21 বছরে কি এমন করে গেছে যে এখনো আমরা তাকে নিয়ে পড়াশোনা করতেছি? তোমার বয়স কত? তোমার বয়স তো কিছুদিন পরে 21 হবে। আমার বয়স কত? 21 তো অনেক আগেই ছাড়াই গেছে, তাই না? আমরা কি করলাম জীবনে? আসলে জীবনটা এমনই হওয়া উচিত যে দৈর্ঘ্যের পরিসরে ছোট হলেও যোগ্যতা বা অর্জনের দিক থেকে কি অনেক বড় হওয়া উচিত, তাই তো? সো সুকান্ত ভট্টাচার্য বিদ্রোহী কবি, তার কাছ থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে, তাই তো? আচ্ছা, ওকে। সো আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখি আমরা। নেক্সট প্রশ্নে বলছে প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের সময় কি ধরনের শব্দের বদল হয়? আচ্ছা, নতুন একটা প্রশ্ন, তাই তো? নতুন প্রশ্ন, আমার কাছে নতুন, তোমাদের কাছে নতুন কিনা? আচ্ছা, সবাই দেখি এটা কমেন্ট করো তো, এটার অ্যান্সার করো। আচ্ছা, 113 জন, 113 জন, সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করি। আচ্ছা, সঠিক অ্যান্সার কমেন্ট করো সবাই, এবং বেশি বেশি করে আমাদের ক্লাসটা শেয়ার করো। এবং একটা বিষয়, এটার আনসার করতে করতে একটু বলি যে দেখো আমাদের কিন্তু দেখো বিজয় দিবস অফার, আমাদের কিন্তু বিজয় দিবস অফার চলতেছে এখন, ঠিক আছে? এবং এখানে 1616 টাকায় পূর্ণাঙ্গ যে কোর্সটা, অর্থাৎ পরীক্ষার আগ পর্যন্ত একটা পূর্ণাঙ্গ যে কোর্স রেজিস্টার্ড ব্যাচের, এই কোর্সটা কিন্তু মাত্র 1616 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এবং এই কোর্সে ভর্তি হলে শুধু এটা ক্লাস না, এখানে কিন্তু থাকবে দেখো আমাদের একটা জিকে হাইলাইটস বই, তারপরে হচ্ছে একটা তোমার একটা মডেল টেস্ট বই, ঠিক আছে? একটা মডেল টেস্ট বই, দেখো এই মডেল টেস্ট বইয়ের মধ্যে কিন্তু ডিপ্লোমা, বিএসসি, মিডওয়াইফারি সবকিছু, সাজেশন, প্রশ্ন ব্যাংক, তারপরে ওএমআর শিট, ঠিক আছে? তারপরে মডেল টেস্ট, সবকিছু এটার মধ্যে আছে, ঠিক আছে? দেখো পরীক্ষার হলে তোমার ওএমআর শিট কেমন হবে সবকিছু ফরম্যাট এখানে আছে। তুমি কিন্তু নিজেই এখানে পরীক্ষা, অনেকগুলো ওএমআর শিট দেওয়া আছে, এখানে নিজেই কিন্তু প্র্যাকটিস করতে পারবা, ঠিক আছে? এখানে নিজে প্র্যাকটিস করার মাধ্যমে নিজের কিন্তু সেই নিজের যে দক্ষতা সেটা কিন্তু তোমরা বৃদ্ধি করতে পারবা, ঠিক আছে? এবং দেখো বিএসসি এবং ডিপ্লোমার জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা ডাইজেস্ট বই, এই সবগুলা বই কিন্তু মাত্র 1616 টাকায় আমাদের কোর্সের সাথে তোমরা ফ্রি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? সো সবাই বেশি দেরি না করে, ভাবনা চিন্তা বাদ দিয়ে এখনই কিন্তু আমাদের বিজয় দিবস উপলক্ষে যে কোর্স চলতেছে এই কোর্সে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? নার্সিং এ চান্স পাওয়ানোর দায়িত্ব আমাদের, ঠিক আছে? আমরা গাইড করব, তুমি শুধু পড়বা, তোমার কাজ হচ্ছে শুধু পড়া, ওকে? আচ্ছা, এখন বলছে প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের সময় কি ধরনের শব্দের বদল হয়? আচ্ছা, নতুন প্রশ্ন, তাই তো? সবাই অনেকে অ্যান্সার করছে সি। আচ্ছা, কালবাচক ও স্থানবাচক। আচ্ছা, দেখি কে কি অ্যান্সার করছে, একটু বলি আমি। আচ্ছা, রিফাত হাসান, কালবাচক ও স্থানবাচক, রাইট অ্যান্সার, ওকে, ভেরি গুড, ওকে। রবিন অ্যান্সার করছে গ, ভাববাচক, সরি, ভুল অ্যান্সার, কাদম্বিনী। আচ্ছা, সঠিক অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, সো যারা যারা আনসার করছে ডি, কালবাচক ও স্থানবাচক, তাদের আনসারটাই হচ্ছে সঠিক। এবং ভাববাচক যারা আনসার করছে, ভেরি সরি, তোমাদের আনসারটা ভুল হয়েছে। আচ্ছা, এখন কিভাবে ভুল হলো, ঠিক আছে? কিভাবে ভুল হলো, কিভাবে সঠিক হলো, চলো আমরা একটু দেখে নিই, ঠিক আছে? এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই যে কিভাবে ভুল এবং কিভাবে সঠিক। তাহলে দেখো উক্তি, তাহলে আমরা উক্তি কাকে বলে এটা কিন্তু জানতে হবে, পরীক্ষার প্রশ্ন ছিল উক্তি কাকে বলে, ঠিক আছে? আচ্ছা, সো দেখো এই যে উক্তি, এখন উক্তির দুইটা প্রকার ভেদ আছে, একটা হচ্ছে কি প্রত্যক্ষ উক্তি, একটা হচ্ছে প্রত্যক্ষ, আর একটা হচ্ছে কি পরোক্ষ। একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে কি পরোক্ষ। সো দেখো প্রত্যক্ষ উক্তি যখন বলা হবে, ধরো একজন লোক কোনো একটা কথা বলল, অর্থাৎ আমি একটা কথা বললাম, আমার কথাটা সরাসরি যখন আমি বলবো তখন এটা প্রত্যক্ষ উক্তি, ঠিক আছে? আচ্ছা, এক কথায় ন্যারেশন, ইংরেজিতে আমরা যেটা পড়ি ন্যারেশন, ভালোভাবে রিলেট করতে পারবা, ন্যারেশন, ঠিক আছে? সো দেখো ডিরেক্ট আর ইনডিরেক্ট এক কথায়, ওকে? সো দেখো একজন লোক, ধরো আমি বললাম যে লোকটি বললেন, কোন একটা লোকটি
বললেন লোকটি বললেন আমি আগামীকাল এখানে আবার আসব। আমি আগামীকাল এখানে আবার আসব। এখানে আবার আসব। আচ্ছা আচ্ছা, তো প্রত্যক্ষ উক্তিকে গত ক্লাসে দেখাইছিলাম। প্রত্যক্ষ উক্তিকে যে উপরের এই যে কমা দ্বারা আবদ্ধ করা হয় সেটা হচ্ছে কি উদ্ধার চিহ্ন। এটাকে কি বলা হয়? উদ্ধার চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন। ঠিক আছে, উদ্ধার চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন। ওকে, এখন দেখো এই যে একটা প্রত্যক্ষ উক্তি, অর্থাৎ লোকটা সরাসরি এই কথাটা বললেন। এখন উনি যে কথাটা বলছে এই কথাটাকে যদি আমি একটু আমার ভাষায় বলি, আমি একটু আমার ভাষায় বলি বা আমার মুখে বলি, তাইলে দেখো এমন হয় কথাটা, লোকটি বললেন যে, লোকটি বললেন যে, ন্যারেশনে কি আমরা কমা উঠাই কি বসা এখানে দ্যাট, তাই তো? আর বাংলায় কি যে, ঠিক আছে, বাংলায় হচ্ছে যে। বললেন যে তিনি, তাহলে আমি, তাহলে লোকটি, তাই তো? এখন হয়ে যাবে কি এই লোকটিকে পরিবর্তন করে আমার সর্বনাম বসাতে হবে, ঠিক আছে? তাহলে তিনি, আচ্ছা এখন দেখো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলাকে যদি গতকাল বলা হয় তাহলে কি হবে আগের দিন, যদি আগামীকাল বলা হয় তাহলে পরের দিন, ঠিক আছে? এরকম কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোকে চেঞ্জ করার প্রয়োজন হয়, ঠিক আছে? তাহলে তিনি পরদিন, মানে পরের দিন, ঠিক আছে, তিনি পরদিন, আচ্ছা সেখানে, এখানে থাকলে কি হবে সেখানে, আচ্ছা হেয়ার থাকলে দেয়ার, এরকম, ঠিক আছে? আচ্ছা তাহলে সেখানে আবার যাবেন, আবার যাবেন। তাহলে পরোক্ষ উক্তিটা কি কথাটা এমন হলো না? কথাটা তো এমন হলো, ঠিক আছে? তাহলে দেখো লোকটি বললেন যে তিনি পরদিন আবার সেখানে যাবেন। এখন দেখো এটাকে আমি প্রত্যক্ষ থেকে পরোক্ষতে রূপান্তর করলাম। এখন এই যে করলাম, এখানে দেখো এই যে যাওয়া, আসবো, আচ্ছা আসাটা হচ্ছে ক্রিয়া কাজ, ক্রিয়া, ক্রিয়া বা কাজ, ঠিক আছে? আসবো আসাটা হচ্ছে কাজ, তাহলে আসা থেকে কি হলো যাওয়া, আসবো থেকে কি হয়েছে যাবেন, তাহলে এটাও ক্রিয়া। ওকে, এখন দেখো এখানে বলছে আগামীকাল। এখন আগামীকাল বলতে আমাদের কিন্তু একটা কালবাচক ওয়ার্ড বোঝাচ্ছে, ঠিক আছে? আগামীকালটা আমাদের কি গতকাল, আগামীকাল, পরের দিন, তারপরের দিন, ঠিক আছে? তরশু, পরশু, এরকম হয় না? এগুলো হচ্ছে কি কালবাচক ওয়ার্ড। তাহলে আগামীকালটা হচ্ছে কি কালবাচক ওয়ার্ড, কালবাচক। ওকে, এখন দেখো এই কালবাচক ওয়ার্ডটা এখানে এসে কি হয়ে গেছে পরদিন, ঠিক আছে? পরদিন, অর্থাৎ কালবাচক শব্দের কিন্তু পরিবর্তন হয়েছে। দেখো কালবাচক শব্দের কি হয়েছে পরিবর্তন হয়েছে, কালবাচক শব্দের কি হয়েছে পরিবর্তন হয়েছে। ওকে, এখন দেখো আমি বললাম এখানে, তিনি বলছিলেন কি এখানে, আচ্ছা আর আমি বললাম সেখানে, অর্থাৎ এখানে থেকে কি হয়েছে সেখানে, অর্থাৎ এখানে মানে কি একটা জায়গা, তাই তো? যে কোনো একটা জায়গা। আচ্ছা ধরলাম ফার্ম গেট, ধরলাম ফার্ম গেট, বললো কি লোকটা কি বলেছে এখানে আসবো বা ফার্ম গেট আসবো, তাহলে এখানে না বলে আমি কি বললাম সেখানে, তাহলে এটা কিন্তু স্থানবাচক, এটা কি হচ্ছে স্থানবাচক, ঠিক আছে? সো দেখো কি কি পরিবর্তন হলো, ক্রিয়া পরিবর্তন হলো, কালবাচক শব্দ পরিবর্তন হলো, স্থানবাচক শব্দ পরিবর্তন হলো, ঠিক আছে? সো প্রত্যক্ষ উক্তি থেকে যখন আমরা পরোক্ষ উক্তিতে যাব তখন আমাদের এই বিষয়গুলা পরিবর্তন হবে, ঠিক আছে? বইয়ের মধ্যেও কিন্তু সুন্দর মতো এভাবে লিখে দেওয়া আছে, পড়লেই তোমরা বুঝতে পারবা। ওকে, বুঝা গেছে এতটুকু? এটা কি বুঝতে পারছো প্রশ্নের এই ব্যাখ্যাটা? আচ্ছা এটুকু বুঝছো কিনা সবাই একটু ডান লেখো যে আপু বুঝতে পারছি, ডান। সবাই আমার এই প্রশ্নের ব্যাখ্যাটা বুঝতে পারছো কিনা এটুকু ডান লিখো। জি আচ্ছা ঠিক আছে। ওকে, সো দেখো, আচ্ছা স্টুডেন্ট, ওকে ওকে, রিফাত, সিমরান, ফারহানা সবাই কমেন্ট করছে জি। আচ্ছা আপু তোমরা তোমরা একটু বেশি বেশি করে আমাদের ক্লাসটা শেয়ার করো, বেশি বেশি করে ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন করো। আচ্ছা
ওকে। এবং ১৬১৬ টাকায় নার্সিং এর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পালস নার্সিং কোচিং এর সাথে যুক্ত হও। আচ্ছা এখন দেখো, ওকে মিষ্টি বৈশাখী বলছে আপু বুঝছি, অনেক সুন্দর ক্লাস, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো ৩ নম্বর প্রশ্নে আমাদের আছে সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর কে? সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর। আচ্ছা শিফা আক্তার সর্বপ্রথম কমেন্ট করছে বি, ওকে। আচ্ছা পাপড়ি ইসলাম কমেন্ট করছে বি, আয়েশা রহমান বি, ওকে ঠিক আছে। নারায়ণ সিং, ঠিক আছে, তোমরা তো অনেক ভালো পড়াশোনা করো, ওকে। সো নারায়ণ সিং প্রধান গুপ্তচর ছিল, নারায়ণ সিং। আচ্ছা ওকে। এমএসটি প্রভা কমেন্ট করছে রাইসুল জুহালা। আচ্ছা সো দেখো, ওকে তাহলে বলছে যে দেখো আমাদের স্টুডেন্ট পেইড ব্যাচের এমএসটি প্রভা বলছে রাইসুল জুহালা প্রকৃত নাম নারায়ণ সিং। ওকে খুব সুন্দর পড়াশোনা করো, তার মানে বোঝাই যাচ্ছে ডিপ পড়াশোনা করো, ওকে। সো দেখো সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচরের নাম ছিল হচ্ছে রাইসুল জুহালা, আসল নাম, ঠিক আছে। প্রধান যে গুপ্তচর ছিল তার আসল নাম কি ছিল? প্রধান গুপ্তচর। প্রধান গুপ্তচরের আসল নাম হচ্ছে কি? আসল নাম রাইসুল জুহালা, ঠিক আছে, রাইসুল জুহালা, ঠিক আছে, রাইসুল জুহালা। এবং উনি কি করতেন? সিরাজউদ্দৌলার কথা মতো কাজ করতেন, ঠিক আছে, এবং সকল প্রকার খবরাখবর তাকে পৌঁছাতেন। যারা নাটকটা পড়ছো সুন্দর মতো, বা নাটক দেখছো যারা, নাটক অনেকে পড়তে ইচ্ছা করে না, ওরা মুভি দেখে, সরি নাটকের যে অনলাইন ভার্সন, মুভি তো বলা যাবে না, সো এগুলা যারা দেখে ইউটিউবে বা ফোনে, সো তারাও দেখবা যে রাইসুল জুহালা যে সে কিন্তু সিরাজউদ্দৌলার মানে প্রধান মানে বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করতো, ঠিক আছে। বিভিন্ন খবরাখবর কিন্তু সিরাজউদ্দৌলাকে উনি পৌঁছাতো, ঠিক আছে। এবং তার যে ছদ্মনাম ছিল সেটা হচ্ছে নারায়ণ সিং। তার ছদ্মনামটা কি ছিল? নারায়ণ সিং, ঠিক আছে, ওকে ওকে ওকে। কামরুন নাহার বলছে আমার ফেভারিট টিচার আপু, ওকে সো থ্যাংক ইউ। আচ্ছা বোঝা গেছে এতটুকু? আচ্ছা সো এখানে দেখো অন্যান্য 3টা অপশন আছে, অমিচাঁদ, মোহনলাল, মীরমর্দান, সবার হচ্ছে আলাদা আলাদা পরিচয় কিন্তু আছে, এগুলো তোমরা সুন্দর মতো দেখবা, যে টিকা অংশ আছে সেখানে কিন্তু সুন্দর মতো দেওয়া আছে, ওকে। আচ্ছা নেক্সট প্রশ্ন। আচ্ছা এটা তো বলছি, আবারও বলি, বিজয় দিবস 16ই ডিসেম্বর উপলক্ষে 1616 টাকার অফার, ঠিক আছে, ওকে। আচ্ছা জাইফা জান্নাত কমেন্ট করছে আসসালামু আলাইকুম। আচ্ছা তার মানে নতুন স্টুডেন্ট, আচ্ছা নতুন স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ক্লাস, ওয়েলকাম টু পালস নার্সিং কোচিং। সো চলো আমরা ক্লাস করি একসাথে বাংলা। সো জাইফা দেখো আমাদের সাথে ক্লাস করো, দেখো আমাদের ক্লাস কেমন লাগে, নার্সিংয়ের প্রস্তুতি আমাদের সাথে নিতে চাও কিনা, বা নার্সিংয়ের প্রস্তুতি আমাদের সাথে হবে কিনা, চলো দেখা যাক, ওকে। হ্যাঁ এরপর দেখো লাল সালু কি ধরনের উপন্যাস? লাল সালু কি ধরনের উপন্যাস? আচ্ছা সবাই কমেন্ট করছে সমাজ সমস্যামূলক, আচ্ছা ধর্ম আশ্রিত। আচ্ছা দেখো তো এখন একটা জিনিস, এটা সুন্দর একটা প্রশ্ন, খুবই সহজ কিন্তু খুব সুন্দর। কারণ কি দেখো, এই লাল সালু দেখেই, যেহেতু এখানে ধর্মের কথা আছে এবং প্রথম অপশনে ক নাম্বার অপশনে দেওয়া আছে ধর্ম আশ্রিত, প্রথমে দেখেই অনেকে আছে কোনো অপশনের দিকে তাকাবে না, বলবে এত সহজ প্রশ্ন বলে টিক দিয়ে দিবে। ওই যে টিক দিবে ওটাই হচ্ছে ওর জীবনের কাল হয়ে দাঁড়াবে, ঠিক আছে। কারণ দেখো কিছু আছে আবেগী, বেশি আবেগী, ঠিক আছে, মনে করে এত সহজ প্রশ্ন পেরে যাব, কিন্তু না, বেশি আবেগী হওয়া যাবে না, প্রশ্নটা তোমাকে বুঝতে হবে মাথা ঠান্ডা রেখে। পরীক্ষার হলে কি করতে হবে? মাথা ঠান্ডা, পরীক্ষার হলে যা হয়ে যাবে মাথা ঠান্ডা 1 ঘন্টার জন্য, ঠিক আছে, 1 ঘন্টার জন্য মাথা ঠান্ডা থাকবে। কত ঘন্টার জন্য? 1 ঘন্টার জন্য। কিচ্ছু মাথার মধ্যে নিয়ে আসা যাবে না 1 ঘন্টা শুধু তোমার মাথার মধ্যে তোলপাড় হবে কোন বইয়ের কোন পেজে কোন ইনফরমেশন ছিল, কোথায় কি বলছে, কোথায় পেঁচায় প্রশ্ন করছে, এটাই হবে 1 ঘন্টার খেলা তোমার সাথে, ঠিক আছে। পরীক্ষার হলে 1 ঘন্টায় যে মাথা ঠান্ডা রাখতে পারবে সেই হবে বিজয়ী, ওকে ওকে। সো সমাজ সমস্যামূলক, ওকে, তাহলে তোমরা এটা কিন্তু আনসারটা হবে কি সমাজ সমস্যামূলক, অর্থাৎ লাল সালু লিখছেন কে? সৈয়দ অলিউল্লাহ, ঠিক আছে। এই যে সৈয়দ অলিউল্লাহ উনি ওনার লেখার প্রধান দিকটাই ছিল কি যে সমাজের মৌলিক যে সমস্যাগুলো এগুলোকে তুলে ধরা, ঠিক আছে। তাহলে লাল সালু কে লিখেছেন? লাল সালু লিখেছেন হচ্ছে সৈয়দ অলিউল্লাহ, সৈয়দ
ওয়ালিউল্লাহ, ঠিক আছে, সৈয়দ ওয়ালি উল্লাহ। তার লেখার মূল বিষয় ছিল কি? সমাজের মৌলিক সমস্যা তুলে ধরা, সমাজের মৌলিক সমস্যার রহস্য উন্মোচন, মৌলিক সমস্যার কি রহস্য উন্মোচন, রহস্য কি উন্মোচন, ঠিক আছে। সো উনি ওনার যত লেখালেখি আছে, সবই সমাজ সমস্যামূলক, ঠিক আছে। সো লাল সালু কিন্তু এর ব্যতিক্রম না। আচ্ছা, ওকে, সো লাল সালু কিন্তু এর ব্যতিক্রম না, এটাও কিন্তু সমাজ সমস্যামূলক একটা উপন্যাস। এবং যদি দেখো অনেক সময় সমাজ সমস্যামূলক না দিয়ে তোমার অনেক সময় দিতে পারে সামাজিক উপন্যাস, এটাও কিন্তু রাইট, ঠিক আছে। সামাজিক উপন্যাস যদি বলে সেটাও কিন্তু রাইট হবে। ওকে, আচ্ছা, ওকে, এখন দেখো এই যে সমাজ সমস্যামূলক, এটা আমরা পেলাম কিভাবে, কোথায় পেলাম, তাই তো। দেখো তোমার বই খুলবা, শহরপাঠ যে বইটা আছে, বইটা খুললে সুন্দর মতো দেখবা লাল সালুর প্রসঙ্গ কথা কিছু লেখা আছে, ঠিক আছে। লাল সালু উপন্যাস সম্পর্কে প্রসঙ্গ কথা, লাল সালুর প্রসঙ্গে কিছু কথা, ওই কিছু কথার মধ্যে সুন্দর মতো স্পষ্টভাবে এক লাইনে সুন্দর মতো লেখা আছে লাল সালু একটি সমাজ সমস্যামূলক উপন্যাস, হুবহু তোমার বইয়ের প্রশ্ন। কিন্তু তোমার মনে হবে না, তুমি যদি শুধুমাত্র উপন্যাসটা পড়ো, শুধুমাত্র শব্দ অর্থ, শুধুমাত্র সৃজনশীল পড়ে যাও পরীক্ষা দিতে, তাহলে কখনো তুমি এই প্রশ্নের অ্যান্সার করতে পারবে না। এটার জন্য তোমাকে বইয়ের যে ভূমিকা অংশ আছে সেটাও কিন্তু পড়তে হবে। ওকে, আচ্ছা, আচ্ছা, সো আজকে অলরেডি আমাদের ক্লাসটা 4টা প্রশ্ন আমরা সলভ করে ফেলেছি। ক্লাসটা তোমাদের কেমন লাগতেছে? আচ্ছা, যদি ভালো লেগে থাকে সবাই রিয়াক্ট করবা, ক্লাসে বেশি বেশি কমেন্ট করবা, বেশি বেশি শেয়ার করবা, এটাই হচ্ছে তোমাদের কাছে চাওয়া। ওকে, আচ্ছা, ওকে, সো দেখো এরপরে নেক্সট বলছে ফেব্রুয়ারি 1969 কবিতায় চতুর্দিকে মানবিক বাগান, চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে, হচ্ছে, আচ্ছা এখানে একটা বড় ড্যাশ চিহ্ন আছে, আচ্ছা এখানে একটা মনে করো কোশ্চেন মার্ক, অর্থাৎ হচ্ছে কি হচ্ছে, চতুর্দিকে মানবিক বাগান কমল বন কি হচ্ছে। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যে ফেব্রুয়ারি 1969 যে কবিতা, দেখো ফেব্রুয়ারি 1969 কে লিখেছে? শামসুর রহমান, ঠিক আছে। ফেব্রুয়ারি 1969 কে লিখেছে? আচ্ছা, ধ্বংস, সবাই অনেকে কমেন্ট করতেছে বি, ধ্বংস, অনেকে কমেন্ট করতেছে এ, তসনস। আচ্ছা, ধ্বংস তসনস, একটু কনফার্ম হয়ে কমেন্ট করো কে কি কমেন্ট করতেছো, ধ্বংস হবে নাকি তসনস হবে? ফেব্রুয়ারি 1969। আচ্ছা, তসনস, আচ্ছা প্রমা রয়, তসনস, তাসনিয়া আফরিন এ, অপশন এ, উপমা, তসনস, ইয়েস। আচ্ছা, সো যারা কবিতার লাইনগুলো সুন্দর মতো পড়ছো তারা কিন্তু সুন্দর মতো সঠিক অ্যান্সারটা করতে পারছো, যে কি চারিদিকে কমল বন কি হচ্ছে, তসনস হচ্ছে, অর্থাৎ কবিতার লাইন থেকে হুবহু কিন্তু প্রশ্ন দিছে ফেব্রুয়ারি 1969, ঠিক আছে। ফেব্রুয়ারি 1969 হুবহু লাইন থেকে প্রশ্নটা দিছে। ওকে, সো তার মানে আমাদের বুঝতে হবে যে প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমাদের পেইড ব্যাচে আমি ক্লাসের আগে কিন্তু একটা ছোট সামারি নোট দিয়েছি, সেখানে কিন্তু মানে কোন কোন বিষয়ে আমাদের পড়তে হবে, কোন কোন বিষয়ে আমাদের পড়তে হবে। দেখো আমরা যদি বলি কবিতা অংশ বা গদ্য অংশ, কবিতা বা গদ্য, আসলে কি কি বিষয় আমাদের জানতে হবে। দেখো আগেও বলছি আমাদের স্টুডেন্টদের, আর এখানে নতুন অনেক স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে আবার বলতেছি যে দেখো কবি পরিচিতি পড়তে হবে, কবি পরিচিতি এক নজরে, ঠিক আছে। কবি পরিচিতি এক নজরে কি পড়বা? কবি পরিচিতি এক নজরে কি পড়বা? কবি পরিচিতি, ঠিক আছে। আচ্ছা, এখন কবি পরিচিতির মধ্যে কবির জন্মস্থান, কবির জন্মস্থান, জন্মস্থান, কবির উপাধি, উপাধি পড়বা। তারপরে পড়বা হচ্ছে কবির ছদ্মনাম, ছদ্মনাম,
পড়বা হচ্ছে কবি কোন পত্রিকায় কাজ করেছে, কবি কোন পত্রিকার সাথে জড়িত ছিলেন বা কোন পত্রিকায় কাজ করেছেন, ঠিক আছে, কোন পত্রিকায় কাজ করেছেন, ঠিক আছে, কোন পত্রিকায় কাজ করেছেন। তারপরে পড়বা হচ্ছে তার হচ্ছে যে রচনা সমগ্র, ঠিক আছে, উপন্যাস হোক, কাব্যগ্রন্থ হোক, নাটক হোক, এগুলা গুরুত্বপূর্ণ রচনা সমূহ, ঠিক আছে, গুরুত্বপূর্ণ যেগুলা, এগুলোর নাম সমূহ, গুরুত্বপূর্ণ রচনা সমূহ। তারপরে পড়বা হচ্ছে কবিতার লাইন, কবিতার লাইন বাই লাইন পড়তে হবে, কবিতার লাইন, লাইন সংখ্যা কত, কোন লাইনের পরে কোন লাইন আছে, ঠিক আছে, তারপরে কোন লাইনের অংশ কোনটা, কোন লাইনে কবি কাকে কি বোঝাতে চেয়েছে, ঠিক আছে, এই সমস্ত বিষয় কিন্তু ইন ডেপথ তোমাকে পড়তে হবে। ওকে, আচ্ছা, এগুলা কিন্তু পড়তে হবে। সো একই বিষয়, যদি কেউ পুরো এই কবিতাটা কিন্তু ওইভাবে যদি পড়ে থাকে তাহলে তার জানার কথা যে কিভাবে এই প্রশ্নগুলো আসে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এসি এসি অন করেন তো, গরম লেগে গেছে আমার। আচ্ছা, তাহলে কি হচ্ছে, চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। এখন এই কথা দ্বারা কি বোঝাতে চেয়েছে কবি, তাই তো, এই কথা দ্বারা কি বোঝাতে চেয়েছে এটা একটু আমরা জানবো, ঠিক আছে। আচ্ছা, অনেকে অনেক কমেন্ট করতেছে, আচ্ছা ঠিক আছে। এখন দেখো, এই যে চতুর্দিকে মানবিক বাগান, কমল বন মানে হচ্ছে পদ্মবন, দেখো পদ্মবন, ঠিক আছে, কমল মানে কি পদ্ম, আর কমল বন মানে হচ্ছে পদ্মবন। দেখো এখানে শব্দ অর্থের মধ্যে কিন্তু মানবিক বাগান মানে কি মানবীয় গুণকে বোঝানো হয়েছে, তো বলছে চতুর্দিকে মানে কি চারিদিকে, মানবিক বাগান মানে মানবীয় যা কিছু গুণাগুণ আছে, ঠিক আছে, সততা, তারপরে তোমার কি বলে সততা, তারপরে কি ধৈর্য, তারপরে হচ্ছে পরোপকার ইত্যাদি, ঠিক আছে, এই যে বিভিন্ন মানবিক যে গুণাবলীগুলো আছে এগুলা। এবং এখানে বলছে যে তোমার যে ন্যায় বা কল্যাণের যে বিষয়গুলা, এই বিষয়গুলা কি হচ্ছে আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে, ঠিক আছে, মানুষ এগুলার আর কিন্তু পরোয়া করতেছে না, ঠিক আছে। বরং দেখো এই যে সমাজ যদি আমরা দেখি, উচিত কথা বলতে গেলেই তুমি নাই, এখন এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে, ঠিক আছে। সো দেখো কবি কিন্তু এই কথাটাই সেই 1969 উনি মানে 1952 সালের ঘটনাকে করে লিখছে এটি কবিতাটা, কিন্তু দেখো সেই সময়ে বলে গেছে, অর্থাৎ সেই সময় আর এই সময়ের মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য নাই, একই কাহিনী কিন্তু বারবার আমাদের সামনে ইতিহাস বদলায় আসতেছে, ঠিক আছে। সো কবি এটা দ্বারা বুঝাতে চেয়েছে যে চারিদিকে যে আমাদের কল্যাণকর যে বিষয়গুলা বা ন্যায়মূলক যে বিষয়গুলা, এই বিষয়গুলো থাকতেছে না, সবকিছু কি হয়ে যাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে, এটাই উনি বুঝাতে চেয়েছে এখানে, ঠিক আছে। ওকে, বুঝা গেছে, এই লাইনটা বুঝছো কি, যে চারিদিকে মানবিকতা, সুন্দর, ন্যায়, কল্যাণ যে বিষয়গুলা, দেখো এই লাইনে কি বুঝাইছে, যে চারিদিকে মানবিকতা ন্যায়, তারপরে যে কল্যাণ, ঠিক আছে, মানবিকতা, ন্যায়, কল্যাণ, এই সমস্ত বিষয়গুলো কি হচ্ছে, এই বিষয়গুলো তছনছ হয়ে যাচ্ছে বা এলোমেলো হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটুকু কি বুঝছো? ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন। আচ্ছা, অনেকে এগুলা জানে, তাদের জন্য নেক্সট প্রশ্ন। আচ্ছা, আমার আশীর্বাদ নিও বাক্যটি কোন কালের? আচ্ছা, নেক্সট প্রশ্ন দিলাম, নেক্সট প্রশ্ন। আচ্ছা, দ্রুত অ্যান্সার করো। আচ্ছা,
স্টুডেন্ট কমে গেছো, আবারও বলি, বেশি যদি ক্লাসটা ভালো লেগে থাকে, আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, এবং যদি মনে করো পালস নার্সিং কোচিংয়ের সাথে তোমার পালস নার্সিং কোচিংয়ের সাথে তোমার ভালো কিছু হওয়া সম্ভব, তাহলে কিন্তু আর দেরি না করে মাত্র 1616 টাকায় আমাদের এই কোর্সে তুমি ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে, ইনশাল্লাহ তুমি যদি আমাদের সাথে আমাদের ইনস্ট্রাকশন মতো থাকো, বা আমরা যেভাবে ইনস্ট্রাক্ট করবো এইভাবে যদি পড়াশোনা করো, ইনশাল্লাহ অনেক ভালো কিছু তোমার জন্য বয়ে আসবে। আচ্ছা, ওকে। আচ্ছা, বলছে আমার আশীর্বাদ নিও বাক্যটি কোন কালের? আচ্ছা, অনেকে আনসার করছে খ, অনুজ্ঞা বর্তমান। অনুজ্ঞা বর্তমান, আচ্ছা, তাহলে অনুজ্ঞা বর্তমান বলতে কি বোঝায়? বর্তমান কালের, বর্তমান কালের দেখো অনুজ্ঞা বলতে কি বোঝায়? বর্তমান কালের আদেশ নিষেধ, আদেশ নিষেধ, উপদেশ, উপদেশ, আশীর্বাদ। ঠিক আছে, বর্তমান কালের আদেশ নিষেধ, উপদেশ, আশীর্বাদ, অনুরোধ, অনুরোধ, অনুরোধ। ঠিক আছে, এগুলো হচ্ছে কি অনুজ্ঞা বর্তমান। এগুলা হচ্ছে কি বর্তমান কালের, এগুলা বুঝালে কি হবে? অনুজ্ঞা, অনুজ্ঞা বর্তমান হবে। তাহলে দেখো বলছে আমার আশীর্বাদ নিও, তাহলে এটা কি আশীর্বাদ? একটা কি এই যে এই অংশ, ঠিক আছে, সো আশীর্বাদ নিও, এটা হচ্ছে কি অনুজ্ঞা বর্তমান। ওকে, অনুজ্ঞা বর্তমান। আচ্ছা, ঠিক আছে। এরপর নেক্সট প্রশ্ন দেখো, বলছে নিচের কোন উদাহরণে ভাববাচক বিশেষণ রয়েছে? ভাববাচক খুব বেশি পরীক্ষায় আসে, খুব বেশি, মানে বুলেটের গুলি মিস হয় কিন্তু ভাববাচক বিশেষণের প্রশ্ন মিস হয় না, এমন এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, এরকম। সো নিচের কোন উদাহরণে ভাববাচক বিশেষণ রয়েছে? আচ্ছা, এখন ভাববাচক বিশেষণটা কি আসলে এটা জানতে হবে। ঠিক আছে, ভাববাচক বিশেষণটা কি? এসি অফ করেন। আচ্ছা, সো ভাববাচক বিশেষণটা কি এটা জানতে হবে। ঠিক আছে, দেখো বলছে কোনো বাক্যের মধ্যে যদি এমন হয়, মানে দুইটা তোমার বিশেষণ আছে, ঠিক আছে, দুইটা বিশেষণ, মানে একটা বিশেষণ কি করবে আর একটা বিশেষণকে মডিফাই করবে। বিশেষণ প্লাস বিশেষণ পাশাপাশি থাকবে, ঠিক আছে, বিশেষণ। এবং দেখো একটা বিশেষণ আরেকটা বিশেষণকে কি করবে? এমফাসাইজ করবে বা জোর প্রদান করবে। এক কথায় একটা বিশেষণ আরেকটা বিশেষণকে কি করবে? জোর প্রদান করবে। তাহলে দেখো আমরা যদি দেখি এখানে ভালো, ভালো দেখো, খবর, খবর হচ্ছে কি নাউন বা বিশেষ্য, তাই তো, নাউন বা কি বিশেষ্য। এখন এই যে বিশেষ্য, এই বিশেষ্যকে মডিফাই করতেছে হচ্ছে ভালো, অর্থাৎ এই বিশেষ্যর একটা বলছে কেমন খবর, খারাপ খবর নাকি ভালো খবর, অর্থাৎ একটা গুণ বোঝাচ্ছে বা দোষ গুণ অবস্থা এরকম একটা কিছু, ঠিক আছে, বা একটা অবস্থা বোঝাচ্ছে ধরলাম, ঠিক আছে, অর্থাৎ খারাপ খবর মানে যে কোনো একটা ওই বিষয়ে অতিরিক্ত তথ্য। ঠিক আছে, দেখো আমরা কিন্তু আগেই বলছিলাম একটা কেমন দ্বারা প্রশ্ন করলে বিশেষণ পাওয়া যায়। কেমন দ্বারা প্রশ্ন করলে, কেমন দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? বিশেষণ পাওয়া যায়। প্রশ্ন করলে, কেমন দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? বিশেষণ পাওয়া যায়। এটা একটু নোট করে নাও সবাই, কেমন দ্বারা প্রশ্ন করলে বিশেষণ পাওয়া যায়। তাহলে দেখো এখানে যদি আমি প্রশ্ন করি কেমন খবর, কেমন খবর, তাহলে ভালো খবর। আচ্ছা, কেমন দ্বারা প্রশ্ন করলাম, তাইলে উত্তর পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে, তার মানে এই ভালোটা হচ্ছে আমার বিশেষণ, ভালোটা হচ্ছে কি বিশেষণ, ভালোটা হচ্ছে বিশেষণ। এখন দেখো এই যে খবর বিশেষ্য আর এই যে ভালো বিশেষণ, তাহলে বিশেষ্যের আগে কি বসলো? বিশেষণ। এখন দেখো এখানে একটা অতিরিক্ত ওয়ার্ড আছে, সেটা হচ্ছে খুব। এখন এই খুব, আচ্ছা খবরটা আবার কেমন, খুব নাকি অল্প? ঠিক আছে, আবারও প্রশ্ন করলাম বিশেষণ দিয়ে, এই কেমন দিয়ে, তাহলে দেখো আবারও প্রশ্ন, আমি উত্তর পাচ্ছি কি খুব। ঠিক আছে, সো এটাও একটা বিশেষণ। এখন দেখো দুইটা বিশেষণ যখন পরপর বসবে এবং একটা বিশেষণ আরেকটা বিশেষণকে কি করবে? এমফাসাইজ করবে, জোর প্রদান করবে বা মডিফাই করবে, তখন সেটাই কি হবে? ভাববাচক বিশেষণ। বোঝা গেছে? ভাববাচক বিশেষণ। ওকে, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এখানে অ্যান্সার হবে, আনসার হচ্ছে এ। আচ্ছা আচ্ছা, রিফাত কমেন্ট করছে লোকটা পাগল। আচ্ছা, লোকটা পাগল এটা সঠিক আনসার না, কারণ দেখো এখানে বলছে লোকটা, দেখো এই লোকটা হচ্ছে বিশেষ্য, ঠিক আছে, লোকটা হচ্ছে কি
বিশেষ্যও না, এটা হচ্ছে সর্বনাম। লোকটা হচ্ছে কি সর্বনাম, লোকটা হচ্ছে সর্বনাম। এবং এই পাগলটা হচ্ছে তার একটা অবস্থা বোঝাচ্ছে, এটা হচ্ছে বিশেষণ। সো এখানে দেখো একটা মাত্র বিশেষণ আছে, এবং একটা বিশেষণ থাকলে ভাববাচক বিশেষণের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি দুইটা বিশেষণ থাকতে হবে, দুইটা বিশেষণ থাকতে হবে, ঠিক আছে? দুইটা বিশেষণ থাকতে হবে। এখানে কিন্তু একটা বিশেষণ আছে, সো এটা হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। বুঝা গেছে? আচ্ছা, আরেকটু বুঝাই দেন, আপু বলছে আরেকটু বুঝাই দেন। ওকে, তাহলে দেখো জাস্ট এই কথাটা লিখে নাও, ভাববাচক বিশেষণ। দেখো ভাববাচক বিশেষণে কি বলছে, দুইটা বিশেষণ থাকবে, বিশেষণ প্লাস বিশেষণ, বিশেষণ প্লাস বিশেষণ থাকবে। বোঝা গেছে? দুইটা বিশেষণ থাকবে। এখন দেখো, যখন আমি বললাম খুব ভালো, খুব ভালো খবর, এখন দেখো এখানে খবর হচ্ছে কি বিশেষ্য, খবর হচ্ছে বিশেষ্য। আচ্ছা, ভালো হচ্ছে কেমন, আমি বললাম কেমন দিয়ে প্রশ্ন করতে হবে, বিশেষণ পাওয়া যাবে। তাহলে কেমন খবর, ভালো খবর, তার মানে ভালোটা কি বিশেষণ। আচ্ছা, এটা একটু সুন্দর মতো ক্লিয়ার ভাবে বুঝো সবাই। আচ্ছা, আমি বললাম, আবার বললাম কেমন ভালো খবর, আবারও উত্তর পেলাম হচ্ছে খুব, তার মানে কি এটাও বিশেষণ। বুঝা গেছে? তাহলে দেখো তো, আমি বললাম ভাববাচক বিশেষণে দুইটা বিশেষণ পরপর থাকবে। তাহলে দেখো তো এখানে দুইটা বিশেষণ পরপর আছে, একটা বিশেষণকে আরেকটা বিশেষণকে মানে জোর প্রদান করতেছে কিনা, যদি করে তাহলে এটা হবে ভাববাচক বিশেষণের উদাহরণ। বুঝা গেছে? এটা কি বুঝছো? আচ্ছা, এমডি রিফাত একটু কমেন্ট করো এটা বুঝছো কিনা। আচ্ছা, আমি ধরো আরেকটা উদাহরণ দিই, যে আমি বললাম গাড়িটা বেশ জোরে চলছে, আমি বললাম গাড়িটা বেশ জোরে চলছে, ছেলেটা খুব দ্রুত দৌড়াচ্ছে, খুব দ্রুত দৌড়াচ্ছে, ঠিক আছে? এখন দেখো এটা ক্রিয়া, ক্রিয়া। এখন দেখো এই যে দ্রুত, দ্রুত হচ্ছে, আচ্ছা কেমন দৌড়াচ্ছে, দ্রুত, তার মানে বিশেষণ, বিশেষণ। আমি বললাম কেমন দ্রুত দৌড়াচ্ছে, খুব দ্রুত, বেশ জোরে, ঠিক আছে? তাহলে কেমন দিয়ে আবারও প্রশ্ন, আবারও উত্তর পেলাম বিশেষণ। সো এইগুলো সবই হচ্ছে ভাববাচক বিশেষণ, এগুলো সবই কি ভাববাচক বিশেষণের উদাহরণ। বোঝা গেছে? আচ্ছা আপু, আগের প্রশ্নটা কালকে আমি সলভ করেছি অনুজ্ঞা বর্তমান, কিন্তু উত্তর দেওয়া ছিল সাধারণ বর্তমান। আচ্ছা, সাধারণ বর্তমান হওয়ার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? এটা অনুজ্ঞা বর্তমানই সঠিক অ্যান্সার। ওকে, আচ্ছা। সো যে বলছো আপু একটু বুঝাই দিতে, সে এই বিষয়টা কনসেপ্ট, এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা এটা একটু বলো তো আমাকে। এই প্রশ্নটা বুঝতে পারছো কিনা, এটার ব্যাখ্যা বুঝতে পারছো কিনা? আচ্ছা, ওকে। সো দেখো ৮ নাম্বার, নেক্সট নেক্সট ৮ বলছে ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা কোনটি? বাগধারা থেকে একটু, আচ্ছা ওকে, ইসরাত কমেন্ট করছে আসসালামু আলাইকুম আপু, আজকে ফার্স্ট টাইম ক্লাস করছে এই পেজে। ওকে, সো স্বাগতম আমাদের ক্লাসে, আবারও ক্লাস করো ইনশাল্লাহ। আমাদের সব ক্লাস অনেক অনেক বেশি ভালো লাগবে তোমার। আমাদের পেজে বিভিন্ন ফ্রি ক্লাসেরও কিন্তু ভিডিও দেওয়া আছে, তুমি দেখলে বুঝতে পারবা যে আমাদের ক্লাসগুলো কেমন হয়ে থাকে, ঠিক আছে? এবং যদি নার্সিং প্রিপারেশন নিতে চাও তাহলে কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই কিন্তু আমাদের ১৬১৬ টাকার অফারে, বিজয় দিবসের অফারে কিন্তু আমাদের নার্সিংয়ে তোমরা আমাদের কোচিংয়ে ভর্তি হয়ে যেতে পারো। ওকে, আচ্ছা একাদশে বৃহস্পতি উপমা। আচ্ছা, অনেকে আনসার করছে ৮-এর এ অদৃষ্টের পরিহাস, ইঁদুর কপালে। আচ্ছা, ইঁদুর কপালে, ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা। আচ্ছা, অনেকে ইঁদুর কপালে বাগধারা, ইঁদুর কপালে আর বাগধারা এই ওয়ার্ড দুটা দেখে, এই ওয়ার্ড দুইটা দেখেই মনে করো এই অদৃষ্টের পরিহাস
অ্যান্সার করে দিবে, ঠিক আছে। অর্থাৎ অদৃষ্টের পরিহাস মানে কি, মন্দ ভাগ্য বা খারাপ ভাগ্য, ইঁদুর কপালেও মানে কি খারাপ ভাগ্য। কিন্তু দেখো এখানে একটা কথা দিয়ে দিছে মাঝখানে যে বিপরীত, একটা কথা দিছে কি বিপরীত বাগধারা কোনটি, তোমাকে কিন্তু বলে নাই বাগধারার অর্থ কোনটি, ঠিক আছে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট, ঠিক আছে। বি কেয়ারফুল, দেখো কোথায় কোথায় কেয়ারফুল থাকতে হবে, বি কেয়ারফুল। আবারও বলি, কোথায় না আছে, কোথায় কমা আছে, কোথায় দাঁড়িয়ে আছে, এগুলো দেখে শুনে তারপরে কিন্তু অ্যান্সার করতে হবে, ওকে। সো দেখো কি বলছে, ইঁদুর কপালের বিপরীত বাগধারা, তাহলে ইঁদুর কপালে মানে কি মন্দ ভাগ্য বা খারাপ ভাগ্য, তাই তো, মন্দ ভাগ্য। আচ্ছা, কালারটা আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে, এখন আমি এই কালারটা দিয়ে লিখবো, ওকে। সো দেখো মন্দ ভাগ্য। আচ্ছা, এখন ইঁদুর কপালে, তাহলে মন্দ ভাগ্য এর বিপরীত বাগধারা কোনটা, তাহলে দেখো এখানে একটা অপশন আছে কি একাদশী বৃহস্পতি মানে কি সুসময়ের বিষয় বা সুসময়ের বস্তু, ঠিক আছে, সুসময় বা ভালো সময়, ঠিক আছে। তাহলে একাদশী বৃহস্পতি মানে কি যার ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে এরকম, ঠিক আছে, ভাগ্য সুপ্রসন্ন হওয়া। তাহলে ভাগ্য, ভালোভাবে আমরা বলি যদি ভাগ্য সুপ্রসন্ন হওয়া, ঠিক আছে। সো এটার বিপরীত কিন্তু এটাই বুঝাই, ওকে। সো সঠিক অ্যান্সারটা হচ্ছে গ, সঠিক অ্যান্সার হচ্ছে কি গ, বুঝা গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা দেখি নেক্সট আমাদের প্রশ্ন কি আছে। আচ্ছা, প্রশ্নে যাওয়ার আগে দেখো এখানে আবারও সেই একই কথা, বিজয় দিবস অফার 1616 টাকা, ঠিক আছে। যে যে বইগুলোর আমি কথা বললাম সেই সবগুলো এখানে লেখা আছে, আবারও বিস্তারিত, এগুলো তোমরা ভালো মতো দেখে নাও। এই যে টিচার প্যানেল সবাই কিন্তু আমাদের ঢাকা নার্সিং কলেজের, অর্থাৎ নার্সিং এর সেরা কলেজের ভাইয়া এবং আপুরা কিন্তু তোমাদেরকে গাইড করবে, ওকে। আচ্ছা, এখন দেখো এই যে একটা বিষয়, নার্সিংয়ে ভর্তি বা আসলে ভর্তি শুধু নার্সিং না, আমি ভর্তি পরীক্ষা নিয়ে বলি। দেখো যখন তুমি এতদিন আমরা একাডেমিক পড়াশোনা করেছি, একাডেমিক পড়াটা কি ছিল, আমার সহপাঠীদের সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা বা লড়াই, ঠিক আছে। কিন্তু এখন কিন্তু আর সহপাঠীদের মধ্যে তোমার লড়াইটা নেই, এখন তোমার লড়াই হবে সারা বাংলাদেশের সাথে, তোমার লড়াইটা হচ্ছে পুরা বাংলাদেশের সাথে। সেখানে তোমার মতো মানে করো তুমি ক্লাসে ফার্স্ট, অনেকে আছে এমন যে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত একটা না ফার্স্ট গার্ল, একটা না ফার্স্ট বয়, 6 থেকে 10 পর্যন্ত একটা না ফার্স্ট বয়, একটা না ফার্স্ট গার্ল, ঠিক আছে। সো ওই যে তুমি ফার্স্ট বয় একটা না ছিলে 5 বছর 10 বছর, তার মানে যে তুমি ভার্সিটিতে এসে চান্স পেয়ে যাবে এমন কিন্তু না, নার্সিং এসে চান্স পেয়ে যাবে এমন কিন্তু না। এখানে ভাগ্যটা তোমার সাথে, মানে এই যে অদৃষ্টের পরিহাস, এই ভাগ্যটা তোমার সাথে এমন খেলা খেলবে যে তুমি মানে কুল কিনারা পাবা না কোন দিকে যাবা, ঠিক আছে। এই জন্য বোঝানো প্রস্তুতি হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, ওকে। সো একটু টেকনিক্যালি পড়বা, যেই এরিয়া থেকে প্রশ্ন আসে ওই এরিয়া ছাড়া আর কোনো কিছু পড়ার দরকার নেই। তুমি শুধু প্রশ্ন অ্যানালাইসিস করবা, প্রশ্ন অ্যানালাইসিস করলে তুমি বুঝতে পারবা কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, তুমি শুধু ওই প্রশ্নগুলোর বিস্তারিত পড়বা, তাইলেই তোমার দ্বারা চান্স পাওয়া পসিবল। তুমি যদি দুনিয়া ধরে পড়ে ফেলতে চাও কিছুই পারবা না, বুঝা গেছে, ওকে। আচ্ছা দেখি ক্লাস করতেছে, অনেকে বলতেছে ভালো লাগতেছে। আচ্ছা, কে কে ভর্তি হতে চাও আজকে কমেন্ট করো তো যে আপু আমি আজকে ভর্তি হতে চাই, কমেন্ট করো, সবাই কমেন্ট করতেছো যে আপু অনেক ভালো লাগতেছে, ঠিক আছে। সো ভালো লাগতেছে, ভর্তি হতে চাও কে কে, এটা একটু কমেন্ট করো যে আপু আমি আজকে ভর্তি হতে চাই বা আগামীকাল ভর্তি হতে চাই। আচ্ছা, ভর্তি হলে শুধু দেখো 1600, এই যে বইগুলো আছে 3টা বইয়ের দামই এক হিসেবে তোমার 1000 টাকা 3টা বইয়ের দামই চলে আসে, ঠিক আছে। সো ভর্তি হলে কিন্তু শুধু যে ক্লাস পাবা এমন না, বইগুলোও কিন্তু একদম ফ্রি পাবা, ঠিক আছে, একদম ফ্রি। দেখো এখানে আমাদের যে স্টুডেন্টরা বিগত বছরে চান্স পেয়েছে তাদের ছবি সহ পুরা তোমাদের জন্য সাজেশন বই কিন্তু রেডি আছে, ঠিক আছে। কেউ যদি কিছু না পড়ে মনে করো এর আগে যা পড়ছো শুধু এই সাজেশন বইয়ে যা যা প্রশ্ন আছে এগুলা পড়বা, মানে ব্যাখ্যা পড়বা আর হচ্ছে নিজে পরীক্ষা দিবা, তারপরেও সে চান্স পাবে, ঠিক আছে, ওকে। এখন দেখো বিদ্রোহী কবিতায় বলছে, বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শীর্ষ বলে পরিচয় দিয়েছেন। আচ্ছা, এই প্রশ্নটা পড়ানোর আগে একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে বিদ্রোহী যে কবিতা, এই কবিতার A to Z এবার পরীক্ষার জন্য পড়তে হবে। বিদ্রোহী কবিতার A to Z
এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই পরীক্ষার জন্য, এই সামনে আগামী যত পরীক্ষা আসতেছে। ঠিক আছে? আচ্ছা, কেন নিশ্চয়ই জানো, বাংলাদেশে যে প্রেক্ষাপট এখন চলতেছে, এই প্রেক্ষাপটে বিদ্রোহী কবিতা থেকে অনেক বেশি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? আচ্ছা, ওকে। সুমাইয়া সিমি কমেন্ট করছে ভর্তি হতে চাই। আচ্ছা, তুমি আমাদের পেজে নক দাও, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, কোনো নাম্বার আছে যোগাযোগ করার মতো? এখানে দেয়া নাই? ওকে, সো কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছে, প্লাস আমাদের পেজে নক করলেও কিন্তু কিভাবে কি প্রসেসে ভর্তি হতে পারবা সবকিছুই জানতে পারবা। ঠিক আছে? ওকে, এখন দেখো বলছে বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শীর্ষ বলে পরিচয় দিয়েছেন। তাহলে লাইন বাই লাইন, একটু আগে আমরা বলছি যে লাইন বাই লাইন পড়তে হবে। ঠিক আছে? সো দেখো, বিদ্রোহী কবিতায় কিন্তু কাজী নজরুল ইসলাম বলেছেন যে আমি কি, বিদ্রোহী কবিতায় কি উনি সুন্দর মতো নিজের পরিচয় দিয়েছেন যে কিভাবে উনি নিজেকে কার সাথে তুলনা করেছেন, নিজেকে কার শীর্ষ বলেছেন। ঠিক আছে? এভাবে কিন্তু নিজেকে তুলনা করেছেন বিভিন্ন কিছুর সাথে। সো সেগুলাই এখানে বলা আছে। ঠিক আছে? আচ্ছা, দেখো কি বলছে যে আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি বজ্র, আমি ঈশান, আমি বিশানে ওঙ্কার। ঠিক আছে? এই লাইনগুলোতে বলছে আমি ইসরাফিলের সিঙ্গার বা মহাহুঙ্কার, অর্থাৎ ইসরাফিল আলাইসাল্লাম যে আমাদের কি করবে পৃথিবী ধ্বংসের দিন, যে হুঙ্কার দিবে। ঠিক আছে? যেভাবে আমাদের পৃথিবীটাকে লন্ডভন্ড করে দিবে, এই বিষয়গুলো কিন্তু বলা আছে। এটার ব্যাখ্যা পড়লে সুন্দরভাবে বুঝতে পারবা। ঠিক আছে? বলছে আমি পিনাক, পনির, ডুমুর, ত্রিশূল। ঠিক আছে? আচ্ছা, আমি খ্যাপা, দুর্বাসা, আমি বিশ্বমিত্র শীর্ষ। দেখো কোন লাইনের মধ্যে থেকে প্রশ্ন আসছে, বলছে যে কি আমি খ্যাপা, দুর্বাসা, আমি বিশ্বমিত্র শীর্ষ। তাইলে একটা লাইন কখনো যদি তুমি বিশ্লেষণ করে না পড়ো, তাহলে কি এটা কখনো বোঝা সম্ভব যে আমি দুর্বাসা? দেখো এই লাইনটাতে বলছে আমি দুর্বাসা, অনেকে খুঁজে পাবা না, আমি লিখে দিচ্ছি, আমি দুর্বাসা বিশ্বমিত্র শীর্ষ। ঠিক আছে? অর্থাৎ বিশ্বমিত্রের সে কি শীর্ষ। ঠিক আছে? সে শীর্ষ। ঠিক আছে? ওকে, সো এই লাইনের মধ্যে দেখো বলছে বিশ্বমিত্র শীর্ষ, এই লাইন থেকে এই প্রশ্নটা করা হয়েছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার আনসার হবে কি? আনসার হচ্ছে ক। ওকে, আচ্ছা। এরপর দেখো বলছে মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে লেখক পরিচিতি বা পাঠ পরিচিতি যদি আমরা পড়ি, তাহলে কিন্তু সেখানে উৎস বা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এগুলা কিন্তু আমরা জানি। ঠিক আছে? সো মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের মানবতন্ত্র গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মানব কল্যাণ গ্রন্থটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানবতন্ত্র। দেখো সবাই ঠিক আছে কিনা, বানান ঠিক আছে কিনা? আচ্ছা, ওকে, 10-এর এ। ঠিক আছে, 10-এর এ। আচ্ছা, এরপর দেখো বলছে অপরিচিতা গল্পে কথকের নাম কি ছিল। অপরিচিতা গল্পে কথকের নাম কি ছিল? কথক। 11 আনসার করো সবাই। আচ্ছা, কথক। তাহলে অপরিচিতা সবার খুবই প্রিয় ছোট গল্প। তাহলে অপরিচিতা কি একটা ছোট গল্প রবীন্দ্রনাথের, তাই তো? ছোট গল্প। তাহলে অপরিচিতা গল্পের দেখো প্রথম লাইনটা এরকম যে আজ আমার বয়স 27 মাত্র। ঠিক আছে? প্রথম লাইনটা কি ছিল? আজ আমার বয়স 27 মাত্র। এই বয়সটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে বড়। ঠিক আছে? এইভাবে কিন্তু
এই যে আজ আমার বয়স 27 মাত্র, অর্থাৎ আমার বয়স এখন আজকে 27 বছরে পড়েছে, বা এখন 27 বছর আমার বয়স, কিন্তু এই 27 বছরের জীবনে মানে অনেক বেশি দৈর্ঘ্যের হিসেবে বড় না, মানে কি অনেক বেশি বয়স হয়ে গেছে এরকম না, বা এই 27 বছর জীবনে সে অনেক কিছু অর্জন করে ফেলেছে এরকম না, ঠিক আছে? বলছে না গুণের হিসেবে বড়, মানে এই 27 বছরে সে কিছুই করতে পারেনি, ঠিক আছে, এরকম একটা কথা। সো এরপরে সে নিজের মানে পণ্ডিত মশাই তাকে কিভাবে স্কুলে যখন উনি পড়াশোনা করতেন, কিভাবে পণ্ডিত মশাই তাকে মাকাল ফল বা হচ্ছে এগুলোর সাথে তুলনা করতেন, ঠিক আছে, বা কিভাবে তার নির্গুণ মানে তার যে কোনো গুণ নাই এটাকে তিনি উনি সুন্দর, দেখতে সুন্দর কিন্তু কোনো গুণ নাই এটাকে কিভাবে পণ্ডিত মশাই মানে হাসতেন এগুলা মনে করে, বা এগুলা কিভাবে ওনাকে খেপাতেন, ঠিক আছে, এই যে বিষয়গুলা উনি কিন্তু ওনার বন্ধুর নাম কি হরিশ, তারপরে তার প্রধান যে হচ্ছে ভাগ্য দেবতার এজেন্ট, মানে তার কি মামা ছিল তার প্রধান অভিভাবক, তার মায়ের যে কাহিনী সমস্ত কিছু, বা কল্যাণীর সৌন্দর্যের যে বর্ণনা, ঠিক আছে, তাদের যে ঘটনার যে শেষ পর্যন্ত সবকিছু কিন্তু অনুপম, অর্থাৎ আমাদের যে নায়ক সে কিন্তু নিজে এই ঘটনাটা বর্ণনা করেছেন, ঠিক আছে। সো কথক অর্থাৎ যে যার কথার মাধ্যমে এই গল্পটা কি বর্ণনা করা হয়েছে তাকে বলা হচ্ছে কথক। সো অনুপম, অপরিচিত গল্পে কথকের নাম কি ছিল? অনুপম, ঠিক আছে। ওকে, আচ্ছা নেক্সট দেখো, বলছে আমার পথ প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান? আচ্ছা আমার পথ ওকে, সো কমেন্ট করো সবাই আমার পথ। এটা ওকে, সো ক্লাস করতেছো, বেশি বেশি শেয়ার করো, মেনশন করো ফ্রেন্ডদেরকে আবারও। আচ্ছা, এবং যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিয়াক্ট দিবা যে আপু আপনার ক্লাসকে ভালো লাগতেছে, ঠিক আছে, বেশি বেশি রিয়াক্ট দিবা সবাই। ওকে, সো কানিস ফাতিমা সেতু, আচ্ছা লামিয়া মিমি, আচ্ছা সুশান্তি, আচ্ছা আয়েশা, ওকে, সো সবাই কমেন্ট করছে সত্যের পথ, তাই তো? তোমরা তো সবই পারো দেখতেছি। তাহলে আমার পথ প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান? সত্যের পথ, ঠিক আছে। তাহলে আমার পথ কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম, ঠিক আছে, কাজী নজরুল ইসলাম। সো এই প্রবন্ধে উনি কিন্তু কি করেছে, নিজের যে হচ্ছে ওনার উনি মানে ন্যায় বা সত্যকে কিভাবে নিজের কি বলে উপদেষ্টা বা পথ প্রদর্শক হিসেবে দেখেন সেই সব কিছু কিন্তু ব্যাখ্যা করেছেন, ঠিক আছে। তাহলে যে বৈশিষ্ট্যটা বিদ্যমান সেটা হচ্ছে সত্যের পথ, অর্থাৎ উনি কি করেন, সবসময় সত্যের পথকে অনুসরণ করেন। ওকে, আচ্ছা এরপর দেখো, বলছে যে ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? কোন ভাব? 13, ধান কাটা হলো সারা। আচ্ছা চৈতি দাস বলছে কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ক্লাসটা শেষ পর্যায়ে, এত লেট করে আসলে তো হবে না আপু। আচ্ছা তাহলে দেখো, এই যে ধান কাটা হলো সারা, এটার মাধ্যমে কবি বুঝাইছে যে মানব জীবনের যে পরিসমাপ্তি, ঠিক আছে, মানব জীবনের কর্মের পরিসমাপ্তি মানে শেষ, কর্মের পরিসমাপ্তি মানব জীবনের কর্মের পরিসমাপ্তি বুঝাইছে, ঠিক আছে। আচ্ছা তাহলে কর্মের ফল বা কর্মের পরিণতি বোঝানো হয়েছে, ঠিক আছে। এবং এই যে সোনার তরী কবিতায় এই বছর কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে, সোনার তরী কবিতায় সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে? তাহলে দেখো এখানে বলছে ধান কাটা হলো সারা, আর এই বছর পরীক্ষায় আসছে সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে? সোনার ধান বলতে বোঝানো হয়েছে সৃজনশীলতা।
সৃজনশীলতা, ঠিক আছে। আচ্ছা, এটা একটু মনে রাখতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে ফসল তোলার ভাড়া আমাদের যদি দেখে মনে হয় ধান কাটা হলো সারা, মানে স্বাভাবিক দৃষ্টিতে যদি আমরা দেখি, সাহিত্যের ভিতরে যদি আমরা না ঢুকতে পারি, তাহলে কিন্তু আমাদের কাছে অ্যান্সার হবে কি, যে ফসলের কাজ সম্পন্ন হয়, অর্থাৎ কি ধান কাটা হয়ে গেছে বা ফসল তোলার আচ্ছা এগুলো না, মানে এটাই এটাই দেখে মনে হবে যে এটা যে ধান কাটার কাজ হয়ে গেছে, কিন্তু আসলে সেটা না। ওই লেখনের মাধ্যমে, অর্থাৎ সোনার তরী কবিতার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাবটা আমাদেরকে বোঝাতে চেয়েছেন, কোন বিষয়টা বোঝাতে চেয়েছেন, এইটা বিষয়টা বুঝেই কিন্তু এটা অ্যান্সার হবে কি, কর্মের পরিণতি। ওকে, আচ্ছা এরপর দেখো নেক্সটে। আচ্ছা, সো আমরা তো ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি একদম, আর হয়তো কয়েক মিনিটের মধ্যে, 5 থেকে 7 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শেষ হবে। সো আবারও বলি, শেষ পর্যায়ে যারা 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 এই লং টাইম আমাদের সাথে ক্লাসে ছিলে এবং ক্লাস করে ভালো লেগেছে, এবং আমাদের পেজে তোমরা ঘুরে দেখতে পারো যে কিভাবে আমাদের ক্লাসগুলো হয়, অনেক অনেক ফ্রি ক্লাস আছে পেজে। সো এগুলো দেখলেও কিন্তু তোমরা ডিসিশন নিতে তোমাদের জন্য সহজ হবে যে কোন কোচিংটা তোমার জন্য বেস্ট হবে, ঠিক আছে। সো বেস্ট প্রিপারেশন নিতে আমি বলবো পালস নার্সিং কোচিংয়ের সাথে যুক্ত হতে পারো। আচ্ছা, এরপর দেখো বলছে মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম কি? আচ্ছা, পিতৃ প্রদত্ত নাম কি? দেখো এখানে লেখা আছে সুবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায়, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, সরোজ কুমার বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশন দেওয়া আছে, সবাই একটু অ্যান্সার করো। গ অ্যান্সার করছে অনেকে, আচ্ছা ঠিক আছে, সবাই অ্যান্সার করো। আচ্ছা, অ্যান্সার করতে করতে আরেকটু কথা বলি, শুধুমাত্র এই সাজেশন বইটা যদি কেউ নিতে চাও, তাহলে ডেলিভারি চার্জ সহ, অর্থাৎ তোমার বাসায় পৌঁছাই যাবে মাত্র 250 টাকা। এই বইটা আমাদের নতুন বের হয়েছে, ঠিক আছে। এই বইটা যদি কেউ নিতে চাও, তাহলে কিন্তু মাত্র 250 টাকায় এই সাজেশন বইটা পেয়ে যাবে, ঠিক আছে। সো যারা বই নিতে চাও তারাও কিন্তু আমাদের পেজে নক দিতে পারো, তারাও আমাদের পেজে নক দিতে পারো। আচ্ছা, তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত বা আসল নাম ছিল কি, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু আজকে আমাদের পেইড ব্যাচে বাংলা ক্লাস ছিল, সেখানেও পড়ার টপিক ছিল কি, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আর এই প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় মানিক ছিল তার কি, ছদ্ম নাম বা ডাক নাম, ঠিক আছে, ছদ্মনাম বা ডাক নাম। অনেক ক্ষেত্রে আসে ছদ্মনাম কি ছিল, অনেক ক্ষেত্রে আসে ডাক নাম কি ছিল, ঠিক আছে। আচ্ছা, ওকে, এরপরে দেখো নেক্সট বলছে যে একটি শব্দের অনুরূপ, অবিকল ও নিকটবর্তী অর্থ প্রকাশকে কি বলে? নিকটবর্তী, অনুরূপ, একটি শব্দের অনুরূপ, অবিকল ও নিকটবর্তী অর্থ প্রকাশকে কি বলে? সুন্দর একটা প্রশ্ন, নতুন একটা প্রশ্ন। এটা একটু অ্যান্সার করো দেখি পারো কিনা সবাই। বলছে কি অনুরূপ মানে দেখতে একই রকম, অনেক ক্ষেত্রে অবিকল মানে সেম, ঠিক আছে, নিকটবর্তী বা কাছাকাছি অর্থ প্রকাশ করে, এই ধরনের যে কোনো অর্থ শব্দকে কি বলা হয়? আচ্ছা দেখো, প্রতিশব্দ আছে, ভিন্নার্থক শব্দ আছে, বিপরীত শব্দ, সমান্তরাল শব্দ। বিপরীত শব্দ তো কখনোই না, কারণ নিকটবর্তী বা সেম তো বিপরীত শব্দ কখনোই, মানে বিপরীত শব্দ মানে কি, উল্টা, তাই তো, উল্টা বিপরীত। আচ্ছা, এখন ভিন্নার্থক মানে কি, তাহলে দেখো অনুরূপ, অনুরূপ আর ভিন্নার্থক কি পরস্পর সাংঘর্ষিক, কখনোই একসাথে হবে না, ঠিক আছে। তাহলে এখানে আছে কি প্রতিশব্দ আর সমুচ্চারিত শব্দ, এই দুইটার মধ্যে একটু কনফিউশন। সো যারা এই লাইনটা হুবহু পড়বে না, তাদের জন্য এই দুইটা একটু কনফিউজিং, তাই তো, এই দুইটা একটু কনফিউজিং। সো দেখি কি কি অ্যান্সার করছে, কে কি অ্যান্সার করছে। 15। আচ্ছা, রুদ্রমণ্ডল লিখছে শুধু সেকেন্ড পেপার ক্লাস নেন একদিন। আচ্ছা ঠিক আছে, সো নেক্সট ফ্রি ক্লাস আমাদের ইনশাল্লাহ শুধুমাত্র সেকেন্ড পেপারের হবে। আচ্ছা, এবং শুধু হচ্ছে তো ফ্রি ক্লাস না, শুধু যদি মনে করো ফ্রি ক্লাস, সো ফ্রি ক্লাসে সব সমস্যা কখনোই সমাধান হবে না। তার জন্য আমাদের কিন্তু নিয়মিত প্রত্যেক সপ্তাহে আমাদের পেইড ব্যাচে ক্লাসগুলো থাকে, সেখানে জয়েন হলেও কিন্তু তোমার বাংলা দ্বিতীয় পত্রের সব সমস্যা সমাধান হয়ে যেতে পারে।
আচ্ছা 15 অ্যান্সার করো সবাই একটু দ্রুত। তাহলে দেখো এখন আমি ধরো লিখলাম সূর্য, তাহলে সূর্য, দেখো এখন সূর্যের প্রতিশব্দ যদি আমি বলি তাহলে আমরা লিখি রবি, তারপরে লিখি হচ্ছে প্রভাকর, তারপরে ধরো বলি আদিত্য, তারপরে এখন মনে করো আমি বললাম বাতাস, তাহলে বাতাসের প্রতিশব্দ কি? পবন, হাওয়া, ঠিক আছে? এরকম ইত্যাদি ইত্যাদি মনে করো বিভিন্ন ধরনের শব্দ দ্বারা কিন্তু আমরা এই বাতাসটাকে বোঝাতে পারি, বিভিন্ন ধরনের শব্দ দ্বারা কিন্তু এই সূর্যটাকে বোঝাতে পারি। সো দেখো বলছে অনুরূপ, অবিকল এবং নিকটবর্তী অর্থ প্রকাশ করে এই ধরনের সব শব্দকে কি বলা হবে? প্রতিশব্দ বলা হবে, ঠিক আছে? আপু সন্ধ্যায় আর কি বলছে, আচ্ছা সন্ধি আর প্রকৃতি প্রত্যয়ের উপর একটা ক্লাস নেন। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, সীমা, সীমা মজুমদার লিখছে সমীর, ঠিক আছে, তাহলে বাতাস, সমীর, ঠিক আছে। আচ্ছা এরকম বিভিন্ন ধরনের প্রতিশব্দ কিন্তু হতে পারে। সো অনুরূপ, অবিকল, নিকটবর্তী অর্থ প্রকাশ করে এরকম শব্দকে কি বলা হবে? প্রতিশব্দ, ঠিক আছে। আচ্ছা ওকে, সো তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের ক্লাস। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। আচ্ছা উপমা বলছে ম্যাম ইংরেজি ক্লাস নিয়েন। আচ্ছা ইংরেজির জন্য তো আমাদের বেস্ট টিচার আরাফাত ভাইয়া আছে, তাই না? আচ্ছা সো আরাফাত ভাইয়ার ক্লাস করলে ইনশাল্লাহ অনেক ভালো লাগবে, ঠিক আছে। আচ্ছা ওকে, আবার ফ্রি ক্লাস কবে হবে? আবার ফ্রি ক্লাস কবে হবে? কালকে ফ্রি ক্লাস আছে। কোন সাবজেক্টে ফ্রি ক্লাস আছে? গণিত। আচ্ছা কালকে গণিতের ফ্রি ক্লাস আছে, ঠিক আছে। সো সবাই হচ্ছে ক্লাস, ফ্রি ক্লাস, অ্যাডমিশন সব কিছু ইন ডিটেইলস সব কিছু তথ্য পেতে আমাদের পেজে ফলো রাখো, ঠিক আছে। আমাদের পেজে নক দিতে পারো এবং হচ্ছে ভর্তি হওয়ার জন্য আবারও সবাইকে পালস নার্সিং কোচিংয়ে স্বাগতম। তোমাদের বেস্ট গাইডলাইন সেশন নিয়ে আমরা তোমাদের সাথে ইনশাল্লাহ থাকবো, বেস্ট ক্লাস নিয়ে তোমাদের সাথে থাকবো, ঠিক আছে। সো সো ইনশাল্লাহ আমাদের রিস্টার্ট ব্যাচে তোমরা কিন্তু খুব দ্রুত ভর্তি হয়ে যাও একটা সুন্দর প্রিপারেশনের জন্য এবং নার্সিংয়ে একটা সিট নিজের করে নেওয়ার জন্য। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, ঠিক আছে। আচ্ছা ওকে, আর যারা যারা ভালো বলছো তাদেরকে অনেক ধন্যবাদ।